আমি আজকে মাইক্রোফোনের সামনে বসে আছি এক ধরনের বুকে পাথর চাপা দিয়ে। কারণ আজকাল পত্রিকা খুললেই মনে হয় এদেশে যেন একটা নিরাপত্তাহীন দেশে, এই দেশ যেন একটা নিরাপত্তাহীন দেশে পরিণত হয়েছে। ছাত্র জনতার এক অভূতপূর্ব বিপ্লবের পর এদেশের মানুষ আশা করেছিল রাষ্ট্র পরিচালনায় শতভাগ স্বচ্ছতা, ইনসাফ ও নাগরিক অধিকার কায়েম হবে। কিন্তু আজ জনগণের প্রকাশ্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যখন পর্দার আড়ালে নীতি নির্ধারিত হয়, তখন রাষ্ট্রের প্রতিটি স্তরে ধস নামতে বাধ্য। এটাই স্বাভাবিক। আপনারা জানেন যে আমাদের পল্লবীতে রামিসা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যে শিশু হত্যা এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, তাতে এদেশের শিশুরা আর কেউ নিরাপদ ভাবে না। শিশুদের মায়েরাও আজকে প্রকাশ্যে বলছে যে আমাদের শিশুদেরকে আমরা বুকে আগলে ধরব, কারণ আমাদের শিশুদের নিরাপত্তা দেওয়ার কেউ এদেশে নাই। এজন্য কয়েক সপ্তাহ আগে আমি যখন পল্লবীতে রামিসার মায়ের চোখের দিকে তাকিয়েছিলাম, আমি তখন দেখেছিলাম যে তার কান্না শেষ হয়ে আসছে, তার চোখে কোনো পানি নেই। ছিল শুধু একটি প্রশ্ন, আমার 7 বছরের মেয়ের হত্যাকারীদের বিচার হবে তো? এবং তারা এও বলেছিলেন যে আসলে বিচার হবে না। তারা বলেছিলেন খুনিদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন অথবা আমাদের সন্তান ফিরিয়ে দেন, আমরা বিচার চাই না। চট্টগ্রামের বাকালিয়ায় মাত্র 3 বছরের একটা শিশু এর মধ্যে এই ঘটনার পরে ধর্ষণের শিকার হয়েছে। 3 বছরের শিশু তো এখনো হাঁটতে শিখতেছে, মা মা বলে ডাকা শিখতেছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত 16 মাসে এই দেশে 522টি শিশু হত্যা হয়েছে, 1223টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতি মাসে 76টি শিশু হয় ধর্ষণের শিকার, না হলে হত্যার শিকার। প্রতিদিন প্রতি ঘন্টায় এদেশে একটি শিশু কোথাও না কোথাও নির্যাতনের শিকার হচ্ছে, পরিসংখ্যান বলতেছে। মায়েরা যখন একদিকে তাদের শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত, অন্যদিকে তখন ঢাকা মহানগরী উত্তরসহ দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের এক ভয়াবহ প্রাদুর্ভাব আমরা দেখছি। অথচ আমাদের বর্তমান সরকার এবং তাদের জনপ্রতিনিধিরা এ নিয়ে কোনো সচেতনতা ক্যাম্পেইন বা টিকাদান বোধ বা কোনো একটা কার্যক্রম যেটা দেখলে মনে হয় সরকারের জনপ্রতিনিধিরা বা সরকার তারা কার্যকরীভাবে অ্যাক্টিভ আছে, এটা খুব একটা চোখে পড়ছে না। আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো বলতে পারবেন। সাংবাদিক ভাই এবং বোনেরা, ঈদুল আজহায় ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে ওপেন সিক্রেট চাঁদাবাজি হয়েছে। বলতে পারেন বাড়ার নৈরাজ্য চলেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে দেশের প্রধান দূরপাল্লার রুটের মধ্যে প্রায় প্রতিটি রুটেই বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ যাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা প্রকাশ্যে ডাকাতি করা হয়েছে। এই অতিরিক্ত ভাড়ার জুলুমের কারণে আমাদের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বাধ্য হয়ে ট্রাকের ছাদে, ফিটনেসবিহীন বাসে কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ির পথে যাত্রা করেছে, যার ফলে সড়কে আরও একটা মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডির ক্ষেত্র তৈরি করা হয়েছে। কিছুদিন আগে বিগত ঈদযাত্রায় আমরা দেখেছি কিভাবে সরকারি ট্রাফিক অব্যবস্থাপনার কারণে 394টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল। অথচ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিন্ডিকেট ভাঙ্গার বদলে মাঠ পর্যায়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 24 গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীরা এখন রাজধানীতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছে। ঢাকা উত্তরের সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এই সরকার জিরো টলারেন্স আর কুইক রেন্টাল বাতিলের মতো বড় বড় বুলি আউড়ায়, কিন্তু ভেতরে ভেতরে সেই হাসিনা আমলের মাফিয়াদের 42,618 কোটি টাকার চুক্তিকে বহাল ডেকে বখরাবাজি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। মাঠে সরকারের কাজ সম্পূর্ণ অদৃশ্যমান, আমরা সেরকম কোনো দৃশ্যমান কাজ দেখছি না। আমরা বিগত ঈদে এই যে বাজার ব্যবস্থাপনা করতে গিয়ে এই সরকার যে কাজগুলো করেছে তার কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাংবাদিক ভাইরা, নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকা উত্তরের কোথাও কোথাও জোরপূর্বক হাট বসিয়ে জনগণকে জিম্মি করা হয়েছিল, তার প্রমাণ আমাদের কাছে আছে। মিরপুর ইস্টার্ন হাউজিং, খেলার মাঠ ও সংলগ্ন রাস্তা অনুমোদিত সীমানা ছাড়িয়ে মূল ইভিনিং ওয়াক ও চলাচলের রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। উত্তরা 17 নম্বর সেক্টর বৃক্ষমেলা প্রাঙ্গণ ও আশপাশ আবাসিক এলাকার ভেতরের সরু রাস্তাগুলো দখল করে জোরপূর্বক বাস গেড়ে সাধারণ মানুষের গাড়ি বের হওয়ার পথ বন্ধ করা হয়েছিল। মোহাম্মদপুর বসিলা 4টি রাস্তার মোড় ও তৎসংলগ্ন খালি জায়গা মেইন রোডের উপর পশুর গাড়ি দাঁড় করিয়ে তীব্র যানজট তৈরি করা হয়েছে, যেখানে স্থানীয় প্রভাবশালীরা সাধারণ মানুষের উপর হাসিল নিয়ে জুলুম করেছে। খিলক্ষেত নতুন বাজার সংলগ্ন মেইন রোড ও আশপাশের গলি, রেললাইন একদম কাছাকাছি এবং মূল সড়ক দখল করে হাট বসানোয় দুর্ঘটনার চরম ঝুঁকি তৈরি করা হয়েছিল। উত্তরা দিয়াবাড়ি উত্তরা সেন্টার মেট্রো স্টেশন সংলগ্ন খালি জায়গা এবং গোল চত্বরের নিচের প্রধান সড়ক দখল করে এবার সম্পূর্ণ অবৈধভাবে এই পশুর হাট বসানো হয়েছে। 4 ধরনের দুর্নীতি করা হয়েছে। প্রথম হইল যে ট্রাকটা আসে, এই ট্রাক ঢুকার আগে একটা টোকেন দেওয়া হয়েছে। এই টোকেন প্রত্যেক ট্রাক 5,000 টাকা দিয়ে এই টোকেন সংগ্রহ করতে হয়েছে। কোনো কারণে যদি টোকেন হারাই ফেলে তাহলে যত জায়গায় সামনে পড়েছে চাঁদাবাজদের, তাদেরকে আলাদাভাবে টোকেন হারাই ফেলছে আবার টাকা দিতে হয়েছে। তারপরে প্রত্যেক গরুকে ধরেন একটা টাকায় যদি 10টা গরু থাকে তাহলে গরু কেন্দ্রিক হয়তো আরও 2,000 টাকা করে দিতে হয়েছে। এইভাবে একদিকে বলা হচ্ছে না সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, কিন্তু আসলে বাইরে সব ঠিকঠাক কিন্তু ভিতরে সদরঘাট। আমরা এমন একটা সুন্দর পরিকল্পনা নিতাম, স্মার্ট একটা পরিকল্পনা নিতাম, যেখানে পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী থাকতো, তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হতো এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা আমরা করে আমাদের যারা এক্সপার্ট এই ব্যাপারে পৃথিবীর বিভিন্ন দেশে এই কাজে যারা সফলতা দেখাচ্ছে, আমরা তাদের সহযোগিতা নিয়ে এমনভাবে কাজগুলো করতাম। কিভাবে করতাম এটা একটা কাল্পনিক প্রশ্ন আপনি করেছেন, এটা দায়িত্ব আসলে আমরা করে দেখাতাম। আমরা কিছু কাজ করেছি, আপনারা দেখেছেন, যেমন সিটি কর্পোরেশন থেকে যে ব্যাগটা দিয়েছে এই ব্যাগটা আপনি দেখেন, আর আমার পক্ষ থেকে আমি কিছু ব্যাগ দিয়েছি। আমার ব্যাগটা হাতে নিয়ে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্যটা কী। তো আমরা কিছু কাজ তো করেছি, বর্জ্য ব্যবস্থাপনায় আমরা কিছু ভূমিকা রেখেছি এবং আমরা যদি দায়িত্ব পাই ইনশাআল্লাহ আমরা বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতা নিয়ে আসবো, আমরা স্মার্ট মেথড আমরা নিয়ে আসবো, যার মাধ্যমে বর্জ্যের এই যে এখন যেভাবে আপনার যে ব্যবস্থা যেভাবে করতেছে গতানুগতিক ধারায়, এটাকে পরিবর্তন করে আমরা নতুন ধারা নিয়ে আসবো এবং সেটা ওই দিন 6 থেকে 10 ঘন্টার 12 ঘন্টার ভিতরে বর্জ্য থাকবে না, বর্জ্যগুলো অপসারিত হবে, সে ধরনের ব্যবস্থা আমরা নেব ইনশাআল্লাহ।